শালপাতা বিক্রি করে রুটি রুজি তারা গুজরান, তাদের কাছে কিন্তু প্রতি মাসের খাদ্যসাথীর চাল, গম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 1,000-1,500 টাকা কিন্তু পরম প্রাপ্তি। এই টাকা থেকেই কিন্তু তারা প্রতিদিন, এখনো গ্রামের দিকে এমন মানুষ রয়েছেন যাদের দৈনিক উৎপাদন 20 থেকে 30 টাকা, সেখানে যদি অতিরিক্ত বাড়ির মহিলাটি 1,500 টাকা পায়, তাহলে তো তাদের মানে একটা স্বর্গপ্রাপ্তির মতো, যে এতদিন এই টাকাও তারা পেতেন না, এবারে 1,500 টাকা করে পাচ্ছেন। দেখো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পটিকে মডেল করেছে আমাদের দেশের বিভিন্ন রাজ্য। লাডলি বাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মহিলাদের টাকা দেওয়ার বিষয়টি বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার ক্ষমতায় আসলে পরে এই যে 1,500 টাকা, সেটা হয়তো আসন্ন বিধানসভা নির্বাচনের মানে এই বিধানসভার পরে যে বাজেটটা হবে 2027-28 সালে, সেখানেও হয়তো কিছুটা বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই টাকা দেওয়ার থেকে যদি কাউকে চাকরি দিতে পারত, তাহলে, বা সাধারণ মানুষেরও অনেকেই বলছেন, বাম কংগ্রেসও বলছেন যে এই ভাতার থেকে যদি চাকরি দেওয়া হতো তাহলে একটা পরিবার কিন্তু দাঁড়াতে পারত। কারণ যে পরিবারের মাসে দরকার 20,000 টাকা দিন গুজরানের জন্য, সেই পরিবারের এক মহিলাকে দেওয়া হচ্ছে 1,500 টাকা, সেটা কিন্তু বিজ্ঞানসম্মত নয়। যদিও ভোটের রাজনীতি বড়ই জটিল, সেখানে এই ভান্ডারের টাকা অর্থাৎ টাকা পয়সার এই হিসেব, এটা কিন্তু যে কোনো রাজনৈতিক দল তারা লুফে নিয়েছে এবং এই টাকার রাজনীতি থেকেই তারা ভোট ব্যাংকের হিসেব করছে বলে আমার মনে হয়। একেবারে অবশ্যই কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এরই পাশাপাশি উঠে আসছে বিভিন্ন প্রশ্ন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটার পর একটা ভাতার কথা বলছেন, একটার পর একটা কথা বলছেন, এই বিষয়গুলোকে আগামী দিনে ঠিক কি হতে চলেছে তাই নিয়ে আমাদের এই যে বিষয় নিয়ে আলোচনাটা এবারে আমরা শুরু করতে চলেছি, যে ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে এবারে নজর রাখা হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভাতা দেওয়া, যুবশ্রী, কোথাও দেখা যাচ্ছে কন্যাশ্রী, কোথাও দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এইগুলো কি উল্টে বুমেরাং হয়ে যাবে না তো? কারণ শিল্পহীন বাংলায় মানুষ চাইছে কাজ। কথা বলবো কৌশিকের সঙ্গে। কৌশিক, বুমেরাং হয়ে দাঁড়াবে না তো? মানুষ তো কাজ চায়, মানুষ বলছে আমাকে কাজ দাও, আমি কাজ করব, কষ্ট করে টাকা পাবো, তাই দিয়ে আমার সংসার চলবে, তাই দিয়ে আমি সংসার চালানোর পাশাপাশি আমার কিছু চাহিদা থাকতে পারে, কিছু সাংসারিক প্রয়োজনীয়তা থাকতে পারে, বা আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থাকতে পারে। আমি সমস্ত কিছু করতে চাই, আমি শুধুমাত্র ভাতার মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না। খুবই প্রাসঙ্গিক, কারণ দেখো, শুধু পেটে দিলেই তো হবে না, ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে তার আনুষঙ্গিক বাহ্যিক কিছু খরচও রয়েছে। সেগুলো যদি ফুলফিল না হয় বা সেগুলো যদি সে সামর্থ্য মতো মেটাতে না পারে, তাহলে তার মনে একটা ক্ষোভ বা একটা আস্তে আস্তে সেটা একটা বড় ধরনের ক্ষোভের আকারে পরিণত হতে পারে। 1,000 টাকা থেকে 500 টাকা বাড়িয়ে 1,500, বা তপশিলি জাতির জন্য সেটা অতিরিক্ত করা যেতে পারে, বা 1200 থেকে 1500 করা যেতে পারে। কিন্তু যেটা আমি প্রথমে বললাম, যে পরিবারটার মাসিক দরকার 20 থেকে 25,000 টাকা, সেই পরিবারটিকে প্রতি মাসে দেওয়া হচ্ছে 1,500 টাকা, সেখানে তো সে তার যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। সেক্ষেত্রে কি হবে সেটা কিন্তু সরকারের অবশ্যই ভাবা উচিত। যদিও বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষরাই, শহরটাকে তো ঘিরে রেখেছে বহু গ্রাম, একদম সাগর থেকে পাহাড়, প্রচুর গ্রাম রয়েছে যেখানকার মানুষ কিন্তু 1,500 টাকাতেই খুশি। এবং তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতে যখন পরশুদিন থেকে এই টাকা ইমপ্লিমেন্ট হলো, 1,500 টাকা তৎক্ষণাৎ দিয়ে দেওয়া হলো, 500 টাকা বাড়িয়ে 1,000কে 1,500 করা হলো, সোশ্যাল মিডিয়ায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধন্য ধন্য একটা পুরো চারিদিকে একদম রব উঠে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান, তিনি আমাদের 1,500 টাকা করে দিন, বেঁচে থাকবো। কিন্তু পরবর্তী প্রজন্মের কি হবে, বা যে প্রজন্মের মহিলারা এই টাকা পাচ্ছেন, যে আজকে ভূমিষ্ঠ হলো সেই মহিলা তো এই টাকা পাবেন না। আমি একটা কথা এই জায়গা থেকে বলতে চাই কৌশিক, তাহলে তো সাধারণ মানুষের এরকমও তো হতে পারে একটা টাইমের পরে গিয়ে কাজ করার ইচ্ছে চলে গেল। ধরো যে শিশুটা জন্মেছে, তুমি যে বলছিলে জন্মিয়েই সে তো আর টাকা পাচ্ছে না, তাহলে সে তার পরিবারে কি দেখছে, আমার পরিবারে কেউ কাজ করে না, সবাই ভাতার উপরে বেঁচে আছে, তাহলে তার মানসিকতাটা কি তৈরি হবে আগামী দিনে কাজ করার মতো? আগামী প্রজন্ম তো শেষ হয়ে যাচ্ছে, থমকে যাচ্ছে। ঠিক সেটাই, এটা খুব বিজ্ঞানসম্মত। কারণ যে শিশুটি দেখছে যে আমার বাবা কিছু করে না, বা আমার মা ঘরে বসে 1,500 টাকা করে পায় এবং চূড়ান্ত আর্থিক দুর্দশার মধ্যে তাকে থাকতে হচ্ছে, তার মনে কিন্তু একটা ক্ষোভ জন্মাবে যে তাহলে চাকরি কর্মসংস্থান কোথায় গেল। কারণ তার তো শিক্ষা তো তাকে নিতেই হবে। সাংবিধানিক স্বাধীনতা হিসেবে তার শিক্ষা, খাদ্য, বাসস্থান, এই 3টে জিনিস তো সংবিধানই আমাদের দিয়েছে। সেখানে যদি সে দেখে 1,500 টাকা তার মা মাসিক ভাতা হিসেবে পাচ্ছে, অথচ তার কোনো প্রোডাক্টিভিটি নেই, তার কোনো উৎসাহ নেই। তুমি দেখো না,
বহু মানুষ আগে বিড়ি বাঁধতেন, বিড়ি শিল্পটা বাংলার ঘরে ঘরে একটা রেওয়াজ ছিল। এখন এই টাকা পাওয়ার পরে বহু মানুষ তারা বিড়ি বাঁধার কাজও করেন না, আগরবাতির যে ধূপকাঠি তৈরি হয় সেই ধূপকাঠির কাজও ঘরে ঘরে করেন না, অনেকে জঙ্গল পরিষ্কারের কাজ, মানে যেগুলো গ্রাম বাংলার চিরাচরিত চিরন্তন কাজ, সেই কাজ কিন্তু অনেকেই করেন না। তার মূল কারণ হচ্ছে তার ঘরের স্ত্রী তিনি পাচ্ছেন ১,৫০০ টাকা বা ১,০০০ টাকা। এটাতে কিন্তু অর্থনীতি ক্রমশ দুর্বল হচ্ছে, এটা অর্থনীতিবিদরাই বলছেন। কেন দুর্বল হচ্ছে? তার তো প্রোডাক্টিভিটি নেই, তার তো উৎপাদন কিছু নেই। যে উৎপাদন প্রথমে ১০, তারপরে ১৫, তারপরে ২০, এভাবে উৎপাদন বাড়বে, আয় বাড়বে, এই জিনিসটা তো নেই। কারণ সে সরকারের এই সরকারের যে ভাতা তার উপরে নির্ভর করে রয়েছে, যে মাস গেলে তো আমি ১,৫০০ টাকা পেয়ে যাবো, মাসের ১ তারিখ ২ তারিখের মধ্যে আমার ঢুকে যাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু ১,৫০০ টাকা কতটা তার নিত্য নৈমিত্তিক জীবনের আকাঙ্ক্ষা বা চাহিদা পূরণ করছে সেটাই দেখার। কৌশিক, আমি এই জায়গা থেকে একটা কথা বলতে চাই। আমরা যদি আরো একটু দেখি, এই ভাতা বাদ দিয়ে ডিএ বাড়ানো হয়েছে মাত্র 4%, কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় সরকারি কর্মচারীদের এটা ন্যায্য চাহিদা, ন্যায্য দাবি, কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা বিস্তর ফারাক, এবং মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন কিন্তু ডিএ বাড়াচ্ছেন মাত্র 4%। এইটাকেই কিন্তু বারবার কটাক্ষ করা হচ্ছে। শিক্ষিত যুব সমাজ প্রশ্ন তুলছে, যারা কাজ করে খেতে চায়, এবং বিজেপি কিন্তু এইটাকেই কিন্তু সামনে রেখে দিচ্ছে যে এতটা ফারাক কেন? যারা সারা জীবন কাজ করলেন, যারা সরকারের হয়ে কাজ করলেন, যারা সমাজের হয়ে কাজ করলেন, তাদের প্রতি এই বঞ্চনাটা কেন? সেখানে কেন মাত্র 4%? দেখো, এই 4% যে মহার্ঘ ভাতা কিস্তিতে, তাও কিস্তিতে দেওয়ার কথা বলা হয়েছে। এই 4% মহার্ঘ ভাতা না দিলে পরে সরকারি কর্মীদের মধ্যে আরও খুব ব্যাপকভাবে দানাবাধ্য। তুমি জানো দেশের শীর্ষ আদালত বলে দিয়েছে যে মহার্ঘ ভাতা পশ্চিমবঙ্গে পেন্ডিং রয়েছে, অর্থাৎ প্রাপ্য মহার্ঘ ভাতা অবিলম্বে দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে কিচ্ছু বলতে চাননি, তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে কথা বলে একটি কমিটি তৈরি করে দিয়েছেন, এই মহার্ঘ ভাতা বিষয়ক কমিটি। তারা সিদ্ধান্ত নেবেন যে মহার্ঘ ভাতা কিভাবে তারা প্রদান করবেন। যদিও সব মিলিয়ে যে বিষয়টি জানা যাচ্ছে যে মহার্ঘ ভাতা 4% না দিলে পরে একটা রেড়ে করা অবস্থা হতো, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে বিস্তর ফারাক, সপ্তম পে কমিশন, অষ্টম পে কমিশন গঠিত হয়ে গেছে। এই মুহূর্তে যদি 4% মহার্ঘ ভাতা না দিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তাহলে কিন্তু বিধানসভা নির্বাচনে এটা ব্যাপক প্রভাব পড়তো। একেবারে অবশ্যই কৌশিক, ব্যাপক প্রভাব পড়তো। আমরা তোমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে এটা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বেশ কিছু বক্তব্য রেখেছেন, ডিএ প্রসঙ্গ নিয়ে কি বলেছেন শুনবো। সুপ্রিম কোর্টের নির্দেশটা তো পালন করুক। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে এই সরকার। এটা তো খেলামেলা মোচ্ছবের সরকার। এই সরকার